হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা নতুন করে একটা বই শুরু করছি, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের মণ্ডল প্রকাশনীর যে বইটা আছে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের। তো সেইটা আজকে আমরা ম্যাথের সেকশানটা করব। আমি অলরেডি জিকে সেকশানটাও করানো শুরু করে দিয়েছি। এটা প্লেলিস্ট তৈরি করে দেবো, মানে জিকের সেকশানটাও প্লেলিস্ট তৈরি করে দেবো এবং ম্যাথের সেকশানটারও প্লেলিস্ট আমি তৈরি করে দেবো আলাদাভাবে। তো আচ্ছা, শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে আছে। কারো যদি মনে হয় জয়েন করে যাবে। তো শুরু করা যাক। আর আমি এই সমস্ত যে পিডিএফ কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের যে বইটা আছে সেটার 5টা করে ভিডিও আপলোড করব এবং তারপরেই একসাথে আমি পিডিএফটা আপলোড করে দেবো, কেননা একটা একটা দিতে খুবই সমস্যা হয়। কেননা যে ফরম্যাটে আমার কাছে আছে সেটাতে ফার্স্টে পিডিএফে কনভার্ট করতে হয়, তারপরেই আমাকে আপলোড করতে হয়। তো একটা একটা করে দেওয়াটা খুবই চাপের ব্যাপার, ঠিক আছে? তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 76 কোশ্চেনে বলছে -11 এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3-এর গুণিতক। আচ্ছা, তাহলে এটা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে ফার্স্ট তুমি -11 থেকে 11-র মধ্যে তুমি সংখ্যাগুলো লেখো, যেটা হচ্ছে 2 অথবা 3 অথবা এদের যে 2 ইন্টু 3 করলে 6 এর দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি ফার্স্ট লিখি -10 ভাগ করা যাবে, -9কেও 3 দিয়ে ভাগ করা যাবে, -8কেও ভাগ করা যাবে, -7কে তো যাবে না, 6কে যাবে, 5 যাবে না, 4 যাবে, -4, 3 যাচ্ছে, -3 যাবে। আচ্ছা, 2 তো যাচ্ছেই। আচ্ছা, 0 থাকবে, কারণ জিরোকে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যায়, শুধু 0 ছাড়া। আচ্ছা, আর হচ্ছে মানে 0 নিজে ছাড়াই আর সমস্ত সংখ্যাতে 0কে ভাগ করা যায়। আচ্ছা, এইটা হলো। আরেকটা আসছে হচ্ছে -2 বলছি, 2 নর্মাল 2, 3 যাচ্ছে, 4 যাবে, 5 যাবে না, 6 যাচ্ছে, 7, 8 যাবে, 9 যাচ্ছে, আর 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15খানা হচ্ছে এখান থেকে। এইভাবে করেও করা যায়, কিন্তু এক্ষেত্রে যদি সমস্যা হয়, ধরো অন্য একটা বড় সংখ্যা দিল, সেক্ষেত্রে তো এত লেখাটা সম্ভব না। তো সেকেন্ড পদ্ধতি হচ্ছে কি, 11 -11কে এইভাবে লিখলে -11/2, মানে যে সংখ্যা দিয়ে যে সংখ্যার গুণিতক বের করতে বলেছে সেইটা আমরা লিখলাম 11/2 প্লাস -11, মাইনাস দেওয়ার দরকার নেই, কেননা সেক্ষেত্রে একটা অন্যরকম একটা আসবে। তো আমি 11/2 দিয়ে করলাম, প্লাস হচ্ছে 11/3 প্লাস হচ্ছে 11/3 2 6 এইটার করলাম। তাহলে দেখো কত দিয়ে যাচ্ছে, মানে সর্বোচ্চ কত দিয়ে যাচ্ছে, 5 2 10, তারপরে তো আর যাচ্ছে না, তাহলে এখানে 5 লিখলাম, যেটা পূর্ণ সংখ্যা আসছে, 5 লিখলাম। 3 3কে 9, দেখো 9-এর পরে হচ্ছে 3 4 যদি 12 করি, সেটা তো নেই এখানে, তাহলে এখানে 3 3কে 9 এই অবধি লিখলাম, সম্পূর্ণ ভাগ যাচ্ছে এইটা। আর 6 2 12 হচ্ছে না, তাহলে 6 1-কে 6, তাহলে টোটাল কটা আসছে, 7খানা। মানে 0 থেকে 11-র মধ্যে 7খানা আছে, আবার -11 থেকে 0-র মধ্যেও 7খানা আছে, তাহলে টোটাল 14খানা হলো, আর 0কে নিয়ে মোট 15টা হলো। তাহলে এখান থেকেও 15টা আসছে, তাহলে সি এর দাগে অ্যান্সারই সঠিক। নেক্সট চলো, 77 কোশ্চেনে এই সরলটা কীভাবে করবে। দেখো এখানে 1 2 3 4, এটা যোগ আকারে আছে, মানে পূর্ণ সংখ্যা মানে কিন্তু 225 + 7/16 এরকমভাবে যোগ আকারে আছে। তাহলে আমি সরাসরি লিখতে পারি কি, 4টে যেহেতু 225 আছে, 4 × 225 প্লাস এগুলোকে আলাদাভাবে লিখলাম, 7/16, 5/16, 3/16 প্লাস 1/16। তাহলে এটা যদি আমি গুণ করি 800, আর 4 × 25 করলে 100 আছে, তাহলে 900 হলো এখান থেকে, 900 প্লাস এখান থেকে 16 লিখলাম এটা, তাহলে 7 + 5 + 3 + 1, তাহলে হচ্ছে 900 প্লাস এখান থেকে এটা যদি আমি যোগ করি 12 আর 4 16, তাহলে এখান থেকে এটা কাটলে 901 আসলো। তাহলে বি এর দাগে অ্যান্সার সঠিক হচ্ছে। নেক্সট 78 কোশ্চেনে কী বলছে, এটা একটা পৌনপুণিকের অঙ্ক দিয়েছে। দেখো এখানে দিয়েছে হচ্ছে 0.4, আর এখানে 4-এর মাথায় বার দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, 0.4 বার যদি দিত, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম কি 4/9, এটা লিখতাম।
তাহলে এর আবার রুট করে দিয়েছে, এর আবার রুট, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে যদি আমি রুট করি 4/9, তো সেক্ষেত্রে আসছে হচ্ছে 2/3 আসলো। আচ্ছা, এখানে দেখো সবই পৌনপুণিকের এতে আছে, তাহলে যদি নিচে আমি যে কোনোভাবে 9 আনতে পারি তাহলে আমি কিন্তু পৌনপুণিকে লিখতে পারবো। তাহলে আমি যদি এখানে 3 দিয়ে গুণ করে দিই, ওপরেও 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো কত আসছে 6/9। তাহলে দেখো এটাকে আমি কীভাবে লিখতে পারি, এটাকে আবার লিখতে পারি 0.6, এটা হচ্ছে পৌনপুণিক মানে বার দিয়ে দিলাম। যদি এটাকে ভাগ করে দেখো তখন আসবে কি 0.666, এরকম করে করে চলতেই থাকবে। তো সেই কারণে আমি এটা এইভাবে লিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক হলো। নেক্সট চলো 79 দাগের কোশ্চেনে এইটা কী করে করবে দেখো, 248 প্লাস হচ্ছে √52 প্লাস হচ্ছে √144। তাহলে 144 কার স্কোয়ার হয়, মানে কার রুট হয়, এটা হচ্ছে 12 রুট হয়। তাহলে আমি সেখানে এইভাবে লিখতে পারি 248 প্লাস √52 প্লাস হচ্ছে 12। তাহলে এখান থেকে আবার লিখতে পারি 248 প্লাস এখানে √64, তাহলে 8 × 8 করলে 64, মানে 8-এর স্কোয়ার হচ্ছে 64। তাহলে সেটা আমি লিখতে পারি 248 প্লাস 8, এটা যদি যোগ করি তাহলে কত আসছে 248 প্লাস 8, মানে এখান থেকে করলে এটা আসছে 256। তাহলে এটা 16-এর স্কোয়ার হচ্ছে 256 হয়। তাহলে এখানে সি এর দাগে অ্যান্সার সঠিক হবে। এখানে এই প্লাস মাইনাস বা -16 কেন হলো না, কারণ কি অলরেডি আমাদের রুট আকারে দেওয়া আছে। যদি এরকম থাকতো x² তারপরে এরকম কিছু থাকতো তখন প্লাস মাইনাস বিষয়টা আসতো, কেননা তখন একটা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মধ্যে পড়তো। কিন্তু এখানে যেহেতু অলরেডি রুট আকারে আছে, সুতরাং আমাদের এই মানটাও হবে না, এই মানটাও হবে না, আর এটা তো হবেই না, ঠিক আছে। নেক্সট চলে এবারে 80 দাগের কোশ্চেনে বলছে 11 থেকে 63 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত। 11 থেকে 63 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত সেগুলো বের করতে বলেছে। তাহলে এটা কীভাবে করবে দেখো, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা সূত্র জানতে হবে। সেটা হচ্ছে জোড় সংখ্যার যদি জোড় সংখ্যার যোগফল, মানে এটা জোড় সংখ্যা শুধু না, এটা হচ্ছে সমস্ত ক্ষেত্রেই বের করা যায়, কিন্তু এক্ষেত্রেও কাজে লাগানো যাবে। এটা জোড় সংখ্যার যোগফল যদি বের করতে হয় তাহলে আমাদের যতগুলো মানে সংখ্যা আছে এই 11 থেকে 63-র মধ্যে যতগুলো জোড় সংখ্যা আছে তার যে টোটাল যে নাম্বার, কতগুলো জোড় সংখ্যা আছে সেটাকে আমরা যদি n ধরি, তাহলে n/2 ইন্টু ফার্স্ট জোড় সংখ্যা, এর মধ্যে যে ফার্স্ট জোড় সংখ্যাকে 12, মানে 11-র পরেই হচ্ছে যে সংখ্যাটা সেটা হচ্ছে জোড় সংখ্যা আছে, এটা হচ্ছে 12। আর 63-র আগে যে সংখ্যাটা সেটা হচ্ছে কি 62 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে ফার্স্ট সংখ্যা আর হচ্ছে লাস্ট সংখ্যা, মানে n-তম সংখ্যা যেটা, ঠিক আছে 62, এইটা হচ্ছে জোড় সংখ্যার যোগফলের সমষ্টি, মানে জোড় সংখ্যার যোগফল এটা। আচ্ছা, তাহলে এইটা আমাদের এখান থেকে কত আসছে n/2 ইন্টু, এটা যদি যোগ করি এটা হচ্ছে 74 আসলো। তাহলে এটা কাটাকুটি করলে 3 × 2 = 6, 7 × 2 = 14, মানে 37n হচ্ছে এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে 11 থেকে 63-র মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি এইটা। এবার বলছে গড় বের করতে বলেছে, তাহলে গড় ইকুয়ালস টু এই হচ্ছে সমষ্টি বা এই যতগুলো সংখ্যা আছে, যতগুলো জোড় সংখ্যা আছে, তাহলে এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা ধরেছি, n-খানা জোড় সংখ্যা ধরেছি, তাহলে n দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা কাটলে 37 হচ্ছে এর গড়। তাহলে হচ্ছে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 81 দাগের কোশ্চেনে এইটা বলছে কি a/b ইকুয়ালস টু c/d ইকুয়ালস টু e/f ইকুয়ালস টু 1/2 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বলেছে 3a প্লাস 5c প্লাস 7e/3b প্লাস 5d প্লাস 7f, এটার আমাদের মান বের করতে হবে, মানে অনুপাত বের করতে হবে। তাহলে দেখো এর মাথায় হচ্ছে 1 আছে, সি এর মাথায় 1, মানে হচ্ছে এখানে ওপরে যে পাওয়ার সেটা সমান, নিচেও যা পাওয়ার সমান আছে, মানে এখানেও 1 আর পাওয়ার 1। তাহলে সেক্ষেত্রে যদি ওপরেও পাওয়ার সমান নিচেও পাওয়ার সমান, সেক্ষেত্রে আমরা সরাসরি এর মান 1 ধরে নিতে পারি, বি এর মান 2 ধরে নিতে পারি। আর হচ্ছে সি এর ক্ষেত্রেও তাই 1 ধরে নিতে পারি হচ্ছে সি এর মান, ডি এর ক্ষেত্রেও আমরা 2 ধরে নিতে পারি। এখানে সরাসরি ধরে নিচ্ছি আমি। তাহলে
তাহলে 3 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1, কেননা সি হচ্ছে এখানে উপরে আছে বলে এখানে 1 ধরলাম, আর ইয়েও এখানে 1 ধরলাম, তাহলে 7 ইন্টু 1। আর নিচের ক্ষেত্রে দেখো 3 ইন্টু বি আছে মানে এখানে 2, প্লাস 5 ইন্টু ডি আছে মানে এখানেও 2 আসবে, আর 7 ইন্টু এখানে এফ আছে মানে এখানে 2 আসলো। তাহলে 3 5 7, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 15 বাই হচ্ছে এখানে 30, তাহলে এখান থেকে আসে 1/2, তাহলে অ্যান্সার হচ্ছে 1:2। এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 82 দাগের কোশ্চেনে কী বলছে? 82 দাগের কোশ্চেনে এইটা বলছে যে এ বি সি আর ডি এইভাবে লিখে নিলাম, তাহলে এখানে মান এ আর A:B বলেছে 2:3, B:C বলেছে আবার 2:3, আর C:D বলেছে 2:3। তাহলে এখান থেকে বাকি যেগুলো আছে সেগুলোকে এই 3-এর পরে 3 3 করে লিখে দিলাম, এখানেও 3 আছে, তার মানে শেষ সংখ্যাটা 3 দিয়ে দিলাম, আর এখানে 2-এর আগে মানে 2 দিয়ে এগুলো পূর্ণ করে দিলাম, মানে ফাঁকা স্থানগুলো তার পাশেই যে সংখ্যাটা আছে সেটা দিয়ে আমরা পূর্ণ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে গুণ করো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, আচ্ছা 3 তিরিক্ষে 9, 9 দুগুণ 18, আর হচ্ছে এখানে 3 তিরিক্ষে 9, 3 নং 27, তাহলে এইটা আসলো। তাহলে অ্যান্সার হবে কত? বি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 83 দাগের কোশ্চেনে কী বলছে? একজন পুরুষ 4 দিন এবং একজন মহিলা 6 দিন এবং একজন বালক 5 দিন কাজ করে একটি কাজ শেষ করে, মানে সবাই মিলে একসাথে করছে। পুরুষ হচ্ছে 4 দিন কাজ করছে, মহিলা 6 দিন কাজ করছে, আর একজন বালক 5 দিন কাজ করছে। তারা সকলে মিলে মোট 660 টাকা মজুরি পায় যদি তাদের দৈনিক কাজের অনুপাত হয় 1/3:1/4:1/6, মানে তাদের দৈনিক কাজের অনুপাত যদি বলে দেওয়া থাকে এইটা, তাহলে হচ্ছে 1/3, দাঁড়াও এখান থেকে আমি মেন লিখি, এটা মেন, ওমেন আর হচ্ছে বয়, তাহলে 1/3 হচ্ছে একদিন কাজ করছে, এখানেও তাই একদিনে হচ্ছে 1/4 অংশ আর 1/6 অংশ এটা। তাহলে যদি আমি ওপরে 12 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে আসলো 4, 3 আর 2, এটা হচ্ছে একদিনের কাজের অনুপাত। তাহলে পুরুষ টোটাল মোট কাজ করে কত? 4 দিন ধরে। পুরুষের মোট কাজ ওর এফিসিয়েন্সি হচ্ছে 4, মানে একদিনে সে 4 অংশ কাজ করে, তাহলে 4 ইন্টু 4 দিন ধরে পুরুষটা কাজ করেছে, একটা পুরুষ, তাহলে হচ্ছে 4 4 16 অংশ কাজ করেছে। আচ্ছা মহিলা মোট কাজ করে কত? এফিসিয়েন্সি হচ্ছে 3, মানে একদিনে সে 3 অংশ কাজ করে, আর মহিলা 6 দিন ধরে কাজ করেছে, তাহলে 18 অংশ কাজ মহিলা করেছে। আর বালক মোট কাজ করে হচ্ছে কত? এফিসিয়েন্সি 2, তাহলে 2 ইন্টু 5 দিন কাজ করছে বালকটি, তাহলে 10 অংশ কাজ করেছে। তাহলে টোটাল কত? মোট কাজ কত করেছে এটা যোগ করো, তাহলে এখানে 44 আসলো। তাহলে ঠিক আছে, তাহলে 44 সমতুল্য বলে দিয়েছে কত? আমাদের কাজের অনুযায়ী কিন্তু আমাদের টাকা দিতে হয়, তাহলে যত পরিমাণে কাজ হয়েছে সেই অনুযায়ী আমাদের টাকাটা দিতে হবে। তাহলে 44 সমতুল্য হচ্ছে 660। তাহলে বালকেরটা চেয়েছে, বালক হচ্ছে 10 অংশ কাজ করেছে, তাই তো, বালক হচ্ছে 10 অংশ কাজ করেছে, তাহলে 10 সমতুল্য কত? তাহলে 660/44 ইন্টু 10, এবার হচ্ছে এটা আমি 11তে কাটলাম, নিচে হচ্ছে 4 আসলো, এটা হচ্ছে 60 আসলো। তাহলে আবার যদি আমি এটা কেটে দিই তাহলে এখানে 15 আসলো, তাহলে 15 ইন্টু 10, তাহলে এখানে আসলো 150, তাহলে 150 টাকা এই বালকটি পাবে। তাহলে ডি এর দাগে অ্যান্সারটি সঠিক হবে। নেক্সট চলো এবারে 84 দাগের কোশ্চেনে কী বলছে? দুটি পাত্রের মধ্যে ইথানল ও গ্লিসারিনের মিশ্রণ আছে। প্রথম পাত্রের মধ্যে ইথিলিনের পরিমাণ হচ্ছে 60% এবং দ্বিতীয় পাত্রের মধ্যে ইথিলিনের পরিমাণ 30%। দুটি পাত্রের মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে ইথানলের পরিমাণ হবে 50%? তাহলে ব্যাপারটা হচ্ছে প্রথম পাত্র, ফার্স্ট যে পাত্র সেখানে হচ্ছে 60% যদি
হয় ইথিলিন আর এখানে হচ্ছে গ্লিসারল এইটা দিলাম হচ্ছে 40%। আর সেকেন্ড পাত্রে বলছে যে যদি 30% হচ্ছে ইথিলিন হয়, ইথিলিন যদি 30% হয় তাহলে গ্লিসারল হচ্ছে 70%। তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি তাহলে এখান থেকে আসলো 3:2, আর এখান থেকে যদি 10 দিয়ে আমি কেটে দিই তাহলে হচ্ছে 3:7 আসলো। আর বলছে যে নতুন পাত্রে নতুন পাত্রে এন দিয়ে লিখলাম, নিউ পাত্রে আসবে কি ইথিলিন আর হচ্ছে গ্লিসারলের অনুপাত আসবে 1:1। তাহলে কত অনুপাতে ফার্স্ট মিশ্রণ থেকে আর দ্বিতীয় পাত্র থেকে কত অনুপাতে যদি আমি মিশ্রণটা তুলে নতুন পাত্রে ঢালি তাহলে আমাদের ইথিলিন এবং গ্লিসারলের অনুপাত 1:1 আসবে, সেইটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমি যে কোনো একটা ধরলেই হবে, মানে ইথিলিন যদি করো তাহলে এখান থেকেও ইথিলিনের মানটা আর এখান থেকেও ইথিলিনের মান আর এখান থেকেও ইথিলিনের মানটা তুমি অ্যালিগেশনের মাধ্যমে যদি বসাও তাহলে ফার্স্ট থেকে কত মিশ্রণ তোলা হয়েছে আর সেকেন্ড পাত্র থেকে কত মিশ্রণ তোলা হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে টোটাল মিশ্রণ হচ্ছে 5 আর তার মধ্যে ইথিলিন হচ্ছে 3 অনুপাত। তাহলে হচ্ছে ফার্স্ট পাত্র থেকে তোলা হয়েছে 3/5, সেকেন্ড পাত্র থেকে তোলা হয়েছে 3/10। এখানে দেখো ইথিলিনের পরিমাণ হচ্ছে 3 অনুপাত আর টোটালটা হচ্ছে 10, তাহলে 3/10। আর এখানে আসলে হচ্ছে দেখো টোটালটা হচ্ছে 2, তার মধ্যে ইথিলিন হচ্ছে 1, তাহলে আমি এখান থেকে লিখলাম 1/2। এবার দেখো নিচের অনুপাতটা যদি আমরা সমান, মানে নিচেরটা যদি সমান করতে চাই তাহলে আমাদের এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। আর দেখো এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি এখানেও আমি 5 দিয়ে গুণ করবো, তাহলে দেখো নিচেরটা 10 সব জায়গায় চলে আসলো। তাহলে একটু মুছে আমি ঠিক করে লিখি, এখানে আসছে হচ্ছে তাহলে 6/10 আর এখান থেকে দেখো 5/10 আসবে এখান থেকে, তাহলে সেটা লিখে দিই 5/10। এবার দেখো কাটা করতে সুবিধা হবে, মানে বিয়োগ করতে, এখান থেকে এটা বিয়োগ, এটার থেকে এইটা বিয়োগ, তাহলে এখানে আসছে হচ্ছে 1/10 আর এখান থেকে এইটা আসছে হচ্ছে 2/10 আসলো। তাহলে এইটা কেটে গেল, তাহলে আমাদের এখান থেকে অনুপাতটা কত আসলো 2:1, মানে মিশ্রণ তোলা হয়েছে 1 আর 2 পাত্র থেকে মিশ্রণ তোলা হয়েছে 2:1 অনুপাতে। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 85 দাগের কোশ্চেনে কী বলছে, এক প্রকার তরল দুধের পরিমাণ 15% এবং অন্য আরেক প্রকার তরল দুধের পরিমাণ 5%। প্রথম প্রকার তরলের 7 ভাগ এবং দ্বিতীয় প্রকার তরলের 8 ভাগ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে যে নতুন মিশ্রণে দুধের পরিমাণ এম দিচ্ছি আমি এখানে, তাহলে দুধের পরিমাণ এম পার্সেন্টেজ, মানে দুধের পরিমাণ মিল্ক পার্সেন্টেজ কত। এখান থেকে আমি যদি এটা করি 7 ভাগের, মানে প্রথম প্রকার তরল 7 ভাগ নিয়েছে, তার হচ্ছে 15% হচ্ছে মিল্ক, তাহলে 15/100 লিখলাম, প্লাস দ্বিতীয় প্রকার তরল নিয়েছে হচ্ছে 8 ভাগ, তাহলে 8 ভাগের হচ্ছে 5% হচ্ছে তোমার হচ্ছে মিল্ক, ঠিক আছে। আর নিচে আসছে তাহলে কত, এখানে হচ্ছে 7 + 8, টোটাল হচ্ছে মিক্সচার, নতুন মিশ্রণের টোটাল মিক্সচার কত 7 হচ্ছে প্রথম প্রকার তরল আর দ্বিতীয় প্রকার তরল হচ্ছে 8, তাহলে টোটাল মিক্সচার হচ্ছে 7 + 8 মানে 15 ইন্টু এখানে 100 দিলাম, কারণ একটা পার্সেন্টেজ বের করছি তাই। তাহলে দেখো এখান থেকে এই 100টা আমাদের নিচে চলে আসবে, তাহলে আমি সেটাই করি, যদি লসাগু করি তাহলে কি আসছে 100 নিচে আসলো, এখান থেকে এটা যোগ করলে হচ্ছে 15 আর এখানে তো 100 আছেই, আর ওপরে হচ্ছে 7 × 5 করলে 735 আসলো এটা, আর এখান থেকে 8 × 5 করলে এটা আসছে 40, তাহলে এই 100 কেটে গেল, তাহলে এখান থেকে কি আসছে, এটা হচ্ছে এটা কেটে 700 কেন, সরি ভুল হয়ে গেলাম, অনেকটাই ভুল করে ফেলেছি। এটা এখানে হচ্ছে 70 + 35 মানে কত আসলো 70 আর এখানে 35 মানে হচ্ছে 5 আর এখানে 100, তাহলে 105 আসলো, মানে 7 তো 105 হয়, আমি সেটা একটু বেশি উল্টোপাল্টা করে করেছিলাম, যাই হোক 105 আসলো এখান থেকে, আর এখান থেকে এটা আসলো হচ্ছে 40, তাহলে এইটা কেটে গেল, তাহলে কি আসছে এখান থেকে 145/15 আসছে। এবার হচ্ছে এটাকে যদি ভাগ করো
9 15 135, 9 15 কত 135, তাহলে 10 আসলো, এখান থেকে 10/15, তাহলে যদি এখান থেকে 5 দিয়ে আমি কেটে দিই তাহলে 2/3, তাহলে পার্সেন্টেজ কত আসছে 9.2/3%, তাহলে হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 86 দাগের কোশ্চেনে বলছে এক ব্যক্তির দৈনিক মজুরি হচ্ছে 25% বৃদ্ধি পায় এবং ওই ব্যক্তি বর্তমানে দৈনিক 500 টাকা মজুরি পান, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির দৈনিক মজুরি কত ছিল। তাহলে 25% বৃদ্ধি পাচ্ছে মানে কত, বিফোর, আর এটা হচ্ছে প্রেজেন্ট, বিফোর আর এটা হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। তাহলে 25% বৃদ্ধি পাচ্ছে মানে আগে যদি 4 থাকে মানে 25% মানে 1/4, তাহলে বর্তমানে হয়েছে 5, তাহলে এখন বলে দিয়েছে বর্তমানে 5 সমতুল্য 500 টাকা, তাহলে 4 সমতুল্য কত 400 টাকা আগে ছিল, তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে কী বলছে এক ব্যক্তির দৈনিক মজুরি 18% হ্রাস পায় এবং ওই ব্যক্তি বর্তমান দৈনিক 41 টাকা মজুরি পান, তাহলে মজুরি হ্রাসের পূর্বে ওই ব্যক্তির দৈনিক মজুরি কত ছিল। তাহলে হচ্ছে মানে বিফোর আগে এবং প্রেজেন্ট, PRESENT। 18% মানে কত, 18% মানে হচ্ছে 18/100, তাহলে এখানে 2 দিয়ে কাটলে 9 2 18, এটা 50, তাহলে আগে যদি 50 টাকা ছিল এখন 50 - 9 করলে কত 41 টাকা, এখন তার মানে 41 পাচ্ছে, তাহলে এই 41 সমানই বলে দিয়েছে কত 41 টাকা, ঠিক আছে। তাহলে পূর্বে 50 সমতুল্য কত আসবে, তাহলে 50 টাকাই আসার কথা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 35% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট। তাহলে বলছে দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 35% বেশি হলে, তাহলে আমি যদি ফার্স্ট সংখ্যাটা ধরি তাহলে এটা তৃতীয় সংখ্যা থেকে 20% বেশি বলেছে, তাহলে এখানে 100 আর এটা হচ্ছে 120, তাহলে কাটাকুটি করলে এখান থেকে আসলো হচ্ছে 6, এটা 5, তাহলে 6/5 আসলো। আরেকটা বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে 35% বেশি, মানে 135/100, যদি তৃতীয় সংখ্যাটি 100 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি 135 হবে। তাহলে যদি এটা 5 দিয়ে কাটো, 5 2 10, 7 মানে 5 7 35, আচ্ছা, আর এখানে হচ্ছে 5 দিয়ে কাটলে এটা 20 আসলো। তাহলে এখানে যদি এইটা আসে তাহলে আমাদের এই যে তৃতীয় যে সংখ্যাটা সেটাকে যদি সমান করতে, তাহলে 4 দিয়ে আমি গুণ করে দিলাম এখানে, তাহলে এটা আসছে 24/20, দেখো এখানেও 20 আছে এখানেও 20 আসলো, তাহলে অনুপাতটা কী আসছে 1:2:3, অনুপাতটা আসছে হচ্ছে 24, 20 আর হচ্ছে 27, না 20টা হচ্ছে তৃতীয় সংখ্যাটা, এটা দ্বিতীয় সংখ্যাটা 27 আসলো, তৃতীয় সংখ্যাটা 20, তাহলে এইটা আসলে বলছে কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট। তাহলে প্রথম সংখ্যাটি বলেছে এইটা, তাহলে 24/27, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত বলেছে, মানে দ্বিতীয় সংখ্যাটি নিচে আসলো, ওপরে হচ্ছে প্রথম সংখ্যাটি ইন্টু 100। তাহলে যদি আমি এটা কীভাবে হবে, এটা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট, তাহলে এখান থেকে যদি আমি এটা কাটি 3 দিয়ে কাটলে এটা আসলে 3 24, আর এখানে 3 দিয়ে কাটলে 27কে 9 আসলো, তাহলে 3 9 27, তাহলে এখানে 800/9 আসলো, এটা পার্সেন্টেজ, তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 89 দাগের কোশ্চেনে দেখো কি বলছে দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যা থেকে 20% এবং 80% বেশি হলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত পার্সেন্ট, মানে আগের মতনই একটা অঙ্ক দিয়েছে। তাহলে কি আমাদের প্রথম সংখ্যাটি বলেছে তৃতীয় সংখ্যার 20% বেশি, মানে 120 এখানে 100, এইটা কাটলাম, তাহলে এখানে 2 দিয়ে কাটলে এটা 6, এটা 5 আসলো, 2/3
3 যদি করি, তাহলে এখানে বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 80% বেশি, মানে এখানে তাহলে 180/100, তাহলে এটা কাটলে এখান থেকে 9/5, তাহলে লিখলাম 9/5, 6/5। তাহলে যদি তৃতীয় সংখ্যাটি আমাদের সমান করতে হয়, কারণ দেখো তৃতীয় সংখ্যাটি 5ই এখানে আছে, আচ্ছা সমানই তো আছে, তাহলে অসুবিধা কিছু নেই, এখানেও 5 এখানেও 5 আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাতটা আসছে হচ্ছে এখানে 6, তারপরে দ্বিতীয় সংখ্যাটি এখানে 9 আছে, তাহলে 9 বসিয়ে দিলাম, আর হচ্ছে তৃতীয় সংখ্যাটি হলো 5। তাহলে বলছে যে দ্বিতীয় সংখ্যাটি, এখানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত পার্সেন্ট, মানে প্রথম সংখ্যাটি তাহলে নিচে আসবে, কারণ প্রথম সংখ্যাটির ওপরেই বলেছে দ্বিতীয় সংখ্যাটি কত পার্সেন্ট। তাহলে এখানে প্রথম সংখ্যাটি কত, 6, প্রথম সংখ্যাটি হচ্ছে 6, আর দ্বিতীয় সংখ্যাটি এখানে 9, তাহলে ইন্টু 100। তাহলে এখানে যদি আমি কাটি, এটা 3 দুগুণ 6 আর 3 তিরিককে 9 আসলো, এখানে 2 দিয়ে যদি কাটি এটা আসলো হচ্ছে 50 আসলো, তাহলে এখানে 150%, এই দাগের অ্যান্সার সঠিক 150%। নেক্সট চলো, এবার দেখো 90 দাগের কোশ্চেনে বলছে 5% বার্ষিক সুদের হারে কোনো আসলের বার্ষিক সুদ যদি 180 টাকা হয় তবে আসল কত। তাহলে আমাদের সূত্র কি, I = PRT/100, তাহলে I এখানে বলে দেওয়া হচ্ছে 180, পার্সেন্টেজ বলে দেওয়া হচ্ছে 5%, আসলটা আমাদের বের করতে হবে, আর কত বছরের জন্য, 1 বছরের জন্য, বাই এখানে 100, এই পার্সেন্টেজটা নিচে চলে এসছে মানে 100 এসছে, তাহলে এটা যদি কাটি এখানে 20 আসলো, তাহলে পি আসছে কত, 18 36, মানে 3600 টাকা, তাহলে এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 91 দাগের কোশ্চেনে বলছে 4% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলে 2% সুদ হচ্ছে 102 টাকা, একই আসলের ওপর 2 বছরের 4% সরল সুদের হারে সুদ কত হবে। তাহলে খুবই একটা সহজ অঙ্ক, কীভাবে করবে দেখো, এখানে বলছে 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 102 টাকা হয়েছে সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কি জানা আছে, সাকসেসিভ লাগে, তাহলে ফার্স্ট ইয়ারে যদি 4% হয় সেকেন্ড ইয়ারেও 4%, আর সাকসেসিভ হলে x + y + xy/100 আমাদের সূত্র, তাহলে 4 × 4/100, তাহলে হচ্ছে এটা এখান থেকে আসলো 8.16%, এখান থেকে 16/100 আছে মানে 8.16%, এটা হচ্ছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, এটা চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি এইটা বলে দেওয়া আছে 8.16%, মানে বলে দেওয়া হচ্ছে 102 টাকা। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে সরল সুদ, তাহলে সরল সুদে কি হয়, প্রথম বছরে 4%, সেকেন্ড বছরেও 4%, মানে টোটাল হচ্ছে 8%, তাহলে আমাদের 8%-এর মানটা বের করতে হবে সরল সুদ, এটা তাহলে হচ্ছে 102 / 8.16 × 8, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি 102 816, আর এখানে এই পয়েন্টটা তুলে দিলে আমি উপরে লিখলাম 100 × 8, এই 8 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 8 × 1 = 8, এবার দুটো সংখ্যা যেহেতু নামছে মাঝখানে একটা শূন্য বসালাম, তারপরে 8 × 2 = 16 করে দিলাম, তাহলে দেখো 102 এখানে এসছে, এখানেও চলে এসছে, তাহলে উত্তর কত আসলো, 100 টাকা, তাহলে সরল সুদ হচ্ছে 100 টাকা, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 92 দাগের কোশ্চেনে বলছে ABC একটি ব্যবসা শুরু করলো, আচ্ছা AB আর C একটি ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে 5, 6 আর 8, অনুপাতটা বলে দেওয়া, 1 বছর পরে C হচ্ছে 50% মূলধন তুলে নিল, আচ্ছা আর এখান থেকে A 60% মূলধন বাড়ালো, সি হচ্ছে 50% মূলধন তুলে নিল, আর হচ্ছে এ হচ্ছে 60% মূলধন বাড়ালো, তাহলে 60% মানে এখানে কত, এটা কাটলাম, 3 × 2 = 6, এটা 5, আচ্ছা তাহলে দেখো 60% মূলধন বাড়িয়েছে মানে কত বছর পরে, 1 বছর পর, তাহলে এখানে 12 মাস তো অলরেডি তার টাকাটা খেটেছে, ঠিক আছে, তাহলে সবারই 12 মাস টাকাটা খেটেছে, এখানে দিলাম, এখানে বলছে 2 বছর পরে, আচ্ছা এখানে দেখো সি আর এর পরিবর্তন হচ্ছে কিন্তু বি এর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে 2 বছর মানে হচ্ছে 24 মাস, তাহলে বি এরটা আমি এখানে 24 × 6 করে দিলাম,
আচ্ছা, এখানে 1 বছর পরে মানে এ হচ্ছে টাকাটা বাড়িয়েছে, মানে 5 ইন্টু 60% মানে হচ্ছে কত বের করলাম, 3/5। তাহলে এটা কাটলে 3 আরও মানে 3 অংশ আরও এক্সট্রা বাড়িয়েছে, মানে 5 + 3 মানে হচ্ছে 8 অংশ। তাহলে 8 ইন্টু আবার এটা 12 মাস চলবে। আচ্ছা, সি এর ক্ষেত্রে দেখো এখানে এটা হচ্ছে তুলে নিয়েছে, তাই তো? তুলে নিয়েছে মানে হচ্ছে এখানে আগে ছিল ওর 8, সেখান থেকে হাফ তুলে নিয়েছে, মানে মানে 4 অংশ তুলে নিয়েছে, আর পড়ে আছে কত, 4 অংশ। এই 4 অংশ তার 12 মাস ধরে খাটবে, মানে ওই যে ব্যবসা বা বিনিয়োগটা যে করেছে যেখানে, সেখানে ওই আর 12 মাস ধরে খাটবে। তাহলে এখান থেকে তাহলে আমাদের কি পেলাম দেখো, তাহলে যদি আমি 12 দিয়ে আমি কেটে দিই, এখানে এই 12টা কাটলাম আর এখানে এই 12টা কাটলাম, তাহলে এই 12 দিয়ে কাটলে এখানে 2 আসলো, এখানে এই 12টা কাটলাম, এখানে এই 12টা কাটলাম, তাহলে কী আসছে, 5 আর 8 যোগ করলে 13, এখান থেকে আসলো 12, আর এখান থেকে আসলো 8 আর 4 যোগ করলে 12 আসলো। তাহলে এখান থেকে এইটা আসলো অনুপাতটা, লভ্যাংশের অনুপাত এটা। তাহলে এখান থেকে সি এর দাগের অ্যান্সারটাই আমাদের সঠিক হবে, লভ্যাংশের অনুপাত এইটাই হবে। নেক্সট চলো, 93 দাগের কোশ্চেনে কী বলছে, এ বছরের শুরুতে 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 3 মাস পরে বি 12,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো। 2 বছর পর মোট লাভ যদি এত টাকা হয়, এ আর বি এর লভ্যাংশ পার্থক্য কত হবে, পার্থক্য চেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এ আর হচ্ছে বি। এ হচ্ছে 9,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, কত বছরের জন্য রাখছে, 2 বছরের জন্য, মানে হচ্ছে 24 মাসের জন্য। আচ্ছা, 3 মাস পরে বি হচ্ছে 12,000 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করলো। তাহলে 24 মাইনাস যদি 3 করি, কারণ 3 মাস তো সে ছিল না, 24 মাসের মধ্যে 3 মাসে বি ছিল না, তাহলে হচ্ছে 21 মাস তার টাকাটা খাটবে। তাহলে হচ্ছে 12,000 ইন্টু 21। তাহলে এই দুটো শূন্য, এই 3টে শূন্য আর 3টে শূন্য কেটে গেল। এখান থেকে আমি যদি 3 দিয়ে কাটি, তা মানে পুরোটা 9 দিয়ে যদি কেটে দিই, ফার্স্ট আমার এখানে আসলো 3 দিয়ে কাটলাম, 3 × 4 = 12, আর এখানে আমি এটা কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, তাহলে 7 আসলো, 3 × 7 = 21। আচ্ছা, এইটা দিয়ে যদি আমি কাটি, 4 × 6 = 24, মানে এখানে 6 আসলো, তাহলে অনুপাতটা কত, 6:7 আসলো। তাহলে দেখো এখান থেকে আমাদের লভ্যাংশের মানটা আমরা পেয়ে গিয়েছি, এইটা মানে অনুপাতটা পেয়ে গিয়েছি। এবার এখানে বলেছে মোট লাভ হচ্ছে এত, তাহলে যোগ করো, 6 + 7 করলে কত, 7 × 12 13, 13 সমান হচ্ছে 9620। তাহলে এখানে যদি আমি কাটি, 7 দিয়ে করলে এটা হচ্ছে 7 × 13 = 91, 91 আসলে হচ্ছে 52 পড়ে থাকলো, 4 × 13 = 52, তাহলে এইটা আসলো এক সমতুল্য হচ্ছে 740। তাহলে দেখো এদের মধ্যে পার্থক্য কত, এই এ আর বি এর মধ্যে লাভের পার্থক্য হচ্ছে 1, আর এই 1 সমান আমাদের পেয়ে গেছি কত, 740। তাহলে এখানে উত্তর হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক, 740 হচ্ছে অ্যান্সার, মানে 93 এর এ দাগ। 94 চলো কি বলছে, যদি 15টি ডিমের ক্রয় মূল্য এত টাকা হয়, তবে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? তাহলে 1 ডজন ডিম মানে হচ্ছে কত, 12টি ডিম। তাহলে 4 ডজন ডিম মানে কত, 4 ডজন ডিম মানে হচ্ছে 4 × 12 মানে হচ্ছে 48টি ডিম, ঠিক আছে? এবার এখানে বলছে 15টি ডিমের দাম হচ্ছে 75 টাকা, এখানে সিপি কথা বলছে, 75 টাকা। তাহলে 48টি ডিমের দাম কত, 48টি ডিমের ক্রয় মূল্য কত হবে, তাহলে 75/15 × 48। তাহলে এটা যদি আমি কাটি, তাহলে 5 × 48, মানে এখানে হচ্ছে 200 + 40, মানে 240। তাহলে এ দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 95 দাগের কোশ্চেনে কী বলছে, এক ডজন জোড়া মোজার তালিকা মূল্য, মানে হচ্ছে এমপি বলে দিয়েছে, হ্যাঁ, 12টি মোজা, 1 ডজন মানে 12টি মোজার এমপি কত বলে দিয়েছে, 80 টাকা বলে দিয়েছে। আচ্ছা, 10% যদি ডিসকাউন্ট পাওয়া যায়, তবে 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে? আচ্ছা, তাহলে দেখো এখানে 12টির এমপি বলে দিয়েছে হচ্ছে 80 টাকা,
তাহলে এখানে 10% সে ডিসকাউন্ট দিচ্ছে, মানে এমপি আর এসপি। এখানে যদি এটা হচ্ছে যদি 10 টাকা হয় হচ্ছে মার্কেট প্রাইস, মানে তালিকা মূল্য, তাহলে সে ছাড় দিচ্ছে কত, এক ছাড় দিয়ে তার সেলিং প্রাইস আসছে হচ্ছে 9। ঠিক আছে, এবার এখান থেকে আমি একটির এমপি বের করে নিলাম। একটির এমপি কত, এখানে 80/12 টাকা। তাহলে 10 সমতুল্য এখানে আমাদের আসছে হচ্ছে 80/12 টাকা। তাহলে 9 সমতুল্য কত, মানে এটা হচ্ছে, তাহলে এসপি পেয়ে গেলাম এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে 80/12 ইন্টু 10, আর এই জায়গাটায় আমি 10 মানে ইন্টু 9 এখানে আসলো। তাহলে এই শূন্য কেটে গেল। এখান থেকে যদি আমি কাটি, 4 দিয়ে কাটলে এটা আসলো 2, এটা 3 আসলো। এখান থেকে 3 দিয়ে আমি যদি 9কে কাটি তাহলে 3 আসলো। তাহলে 2 ইন্টু 3 মানে 6, এটা হচ্ছে টাকা, আর এখানেও টাকা। তাহলে এখানে কি আসলো, তাহলে একটি জোড়া মোজার এসপি কত আসলো, হচ্ছে 6 টাকা আসলো। এই যে 6 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে মানে 24 টাকায়, 6 টাকায় হচ্ছে একটি পাওয়া যাচ্ছে। তাহলে উল্টে যদি লিখি, 24 টাকায় কটা মোজা পাওয়া যাবে। এটা যদি আমি না লিখে এইভাবে লিখি সেটা ভালো হবে সব থেকে। 6 টাকায় 1 জোড়া মোজা পাওয়া যায়, 6 টাকায় 1 জোড়া মোজা পাওয়া যায়। তাহলে এখানে 1/6 ইন্টু 24 মানে হচ্ছে 4/24। তাহলে 4 জোড়া মোজা পাওয়া যাবে, 4 জোড়া মোজা। তাহলে হচ্ছে এই দাগের অ্যান্সারই সঠিক। নেক্সট চলো, 96 দাগের কোশ্চেনে কি বলছে, কোনো একটি কাজ 4 দিনে করে, বি একটি মানে ওই কাজটি শেষ করতে 12 দিন সময় লাগায়। তাহলে এটা হচ্ছে লসাগু যদি 12 আসে, তাহলে এখানে 3, এটা হচ্ছে 1। তাহলে দুইজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ হবে। এখানে হচ্ছে কত দিনে তা শেষ হবে, সময় যদি একসাথে মিলে করে তাহলে সময় লাগবে হচ্ছে কত, 12, আর এদের দুজনে এফিসিয়েন্সি যোগ হবে, তাহলে 3 + 1, এখান থেকে 12/4, তাহলে হচ্ছে 3। তাহলে 3 দিনে তারা একসাথে মিলে কাজটা সম্পন্ন করতে পারবে। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চল, 97 দাগের কোশ্চেনে বলছে, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটি গতি এত কিমি/আওয়ার হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তো আমাদের ক্ষেত্রে সূত্র কি জানা আছে, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, ডিস্ট্যান্স ইকুয়ালস টু এস ইন্টু টি। এবার সাঁকোটাকে অতিক্রম করার সময় সেটা এতটাই ছোট সাঁকো যে হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের সূত্র, আমাদের ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন লেন্থ যদি আমাদের বের করতে হয়, তাহলে স্পিড আমাদের বলে দেওয়া হচ্ছে 48 কিমি/আওয়ার। এটাকে যদি মিটার/সেকেন্ডে যেতে হয় তাহলে আমাদের দেখো, কিমি/আওয়ার হচ্ছে বড় একক, ছোট এককে যেতে গেলে ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হয়, মানে 5/18 গুণ করতে হবে, ইন্টু 9 সেকেন্ড বলে দেওয়া আছে। তাহলে এটা দিয়ে আমি যদি কাটি, 9 দিয়ে কাটলে 18কে, তাহলে 2 আসলো, 2 দিয়ে 48কে কাটলে এখানে আসলো 24, তাহলে হচ্ছে 120 মিটার। ট্রেনের লেন্থ কত, 120 মিটার। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, 98 দাগের কোশ্চেনে বলছে, দুটি নল যথাক্রমে 20 মিনিটে এবং 30 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে একটা নল হচ্ছে 20 মিনিটে ভর্তি করতে পারে পুরো চৌবাচ্চাটি, আর একটা নল, দ্বিতীয় নলটি 30 মিনিটে সম্পূর্ণ, মানে একাই 30 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি করতে পারে। তাহলে এদের লসাগু কত আসবে, 60 আসবে। তাহলে এখান থেকে 3, এটা 2 আসলো, এদের দক্ষতা। এবার হচ্ছে নল দুটি একসঙ্গে যদি খোলা হয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে। তাহলে হচ্ছে যদি চৌবাচ্চাটি ভর্তি করতে সময় লাগবে হচ্ছে কত, যখন একসাথে খোলা হবে তাহলে এদের দুজনের এফিসিয়েন্সি যোগ হবে, 3 আর 2 যোগ করলে কত, 5 আসবে। তাহলে 60/5 মানে হচ্ছে এখানে কাটলে 12, তাহলে 12 মিনিটে চৌবাচ্চাটি এই দুটো পাইপ ভর্তি করে দেবে। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, 99 দাগের কোশ্চেনে বলছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, মানে প্রতিকূল বেগ বলে দেওয়া আছে কত, প্রতিকূল বেগ বলে দেওয়া আছে 40 কিমি যাচ্ছে 8 ঘন্টায়, মানে হচ্ছে
আচ্ছা, প্রতিকূল বেগটা আমরা কীভাবে ডিনোট করি? প্রতিকূল বেগটা হচ্ছে বোটের স্পিড মানে ভি মাইনাস হচ্ছে স্রোতের স্পিড ইউ ইকুয়ালস টু হচ্ছে 40/8 মানে হচ্ছে 5 কিমি পার আওয়ার। এটা হচ্ছে প্রতিকূল বেগ। আবার বলেছে কি স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়, মানে অনুকূল বেগও বলে দেওয়া আছে। অনুকূল বেগ যেটাকে আমরা কিভাবে লিখি, বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড হচ্ছে 36/6, মানে এখানে 6 কিমি পার আওয়ার আসলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লেখা আছে পেয়েছে তাহলে কি ভি মাইনাস ইউ পেয়েছি হচ্ছে 5 কিমি পার আওয়ার, এখানে ভি প্লাস ইউ পেয়েছি কত 6 কিমি পার আওয়ার পেয়েছি। তাহলে যদি আমি এটাকে কেটে দিই, স্রোতের বেগটাই চেয়েছে, আচ্ছা স্রোতের বেগ যদি চাই এখানে মাইনাস করে দিলাম, এই জায়গাটাও মাইনাস আর এখানেও মাইনাস দিলাম, তাহলে ভিটা কেটে দিলাম, এখান থেকে আসলো -2u আর এখান থেকে এটা বিয়োগ করলে -1 আসলো, তাহলে মাইনাস এটা মাইনাস কেটে গেল, তাহলে ইউ আসছে হচ্ছে 1/2 কিমি পার আওয়ার। এটা হচ্ছে স্পিড, মানে হচ্ছে 0.5 কিমি পার আওয়ার হচ্ছে স্রোতের স্পিড। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। নেক্সট লাস্ট কোশ্চেন আজকে 100 দাগের কোশ্চেনে বলছে ত্রিভুজাকার একটি মাঠে, মানে এরকম হচ্ছে একটা ত্রিভুজাকার একটি মাঠ, এখানে বলছে যে একটি বাহু হচ্ছে 15 আর একটা বাহু 20 আর তৃতীয় নম্বর বাহুটা হচ্ছে 25 মিটার। প্রতিটি বর্গ মিটারে যদি 5 টাকা হিসাবে গোটা মাঠে বীজ বুনতে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের চেয়েছে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আগে বের করতে হবে, কারণ বর্গ মিটার বলেছে। সেক্ষেত্রে আমাদের সূত্র আছে কি এস মানে অর্ধ পরিসীমা আমাদের কত হচ্ছে 15 প্লাস 20 প্লাস হচ্ছে 25 বাই এখানে 2 আসলো, তাহলে কত এখান থেকে যোগ করো, এটা হচ্ছে 15 আর 25 করলে 40 প্লাস 20 করলে হচ্ছে 60 আসলো, তাহলে 60/2 মানে 30 আসলো। এবার আমাদের ক্ষেত্রফলের সূত্র এরিয়ার সূত্র কি আমাদের এখানে জানা আছে, √ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখানে দেখো এ মানে হচ্ছে এখানে যদি 15 ধরি, মানে এ হচ্ছে 15, এবার না দাঁড়াও, এ হচ্ছে 15, বি হচ্ছে 20 আর সি হচ্ছে 25। তাহলে দেখো এখান থেকে আমি মানটা বসিয়ে দিই, তাহলে এস এখানে 30 আছে, তাহলে 30 লিখলাম, এস মাইনাস এ, তাহলে হচ্ছে 30 মাইনাস 15 করলে কত 15 আসলো। আবার দেখো এখানে এস মাইনাস বি, তাহলে এস মাইনাস বি মানে হচ্ছে 30 মাইনাস 20 যদি করি তাহলে এখানে 10 আসলো। আচ্ছা আরেকটা আছে এস মাইনাস সি করলে হচ্ছে এখানে 30 মাইনাস 25 করলে কত এখানে 5 আসলো, তাহলে এই জায়গাটায় 5 লিখে দিলাম। তাহলে দেখো এই জায়গাটায় আমাদের কি আসছে, এখানে এই 30টাকে আমি কীভাবে লিখতে পারি, 2 × 15 লিখতে পারি কি, অবশ্যই লেখা যায়, 15 এখানে আছেই। আচ্ছা এই জায়গাটায় আমি এই 10টাকে 10 যেভাবে আছে সেভাবে লিখলাম, এই 5 আমি লিখে দিলাম এইভাবে। তাহলে দেখো এখানে 15 একটা আছে আর এখানে 10, মানে 15 হচ্ছে দুটো আছে, তাহলে এখান থেকে 15 আমি বের করতে পারি কারণ রুট আছে। আর দেখো 5 দুগুণ 10, মানে 10ও দুটো আছে, তাহলে এখান থেকে 15 বেরিয়ে আসলো আর এখান থেকে 10 বেরিয়ে আসলো। তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 150 হচ্ছে উত্তর। তাহলে খরচ হচ্ছে খরচ না, এটা হচ্ছে এত মিটার স্কোয়ার, এটা হচ্ছে এত মিটার স্কোয়ার আসলো। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমি মুছে এটা লিখি তাহলে খরচ হচ্ছে কত, মোট খরচ এখানে 1 বর্গ মিটারের জন্য 5 টাকা খরচ হচ্ছে, তাহলে 150 বর্গ মিটারের জন্য কত খরচ হবে, 150 × 5 মানে হচ্ছে 750 টাকা, 750 টাকা খরচ হবে। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে এখানে। তো এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।